আপনার সহযোদ্ধা যারা যারা আসলে সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের সম্মুখীন হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং একটা বিষয় একটু জেনে নিতে চাই, আপনি সেখানে ছিলেন কিনা এবং এখন পর্যন্ত কি কি তথ্য পাচ্ছেন? কারণ একটু আগে ছাত্রশক্তির যিনি সভাপতি তিনি একটা স্ট্যাটাস দিচ্ছিলেন এবং স্ট্যাটাসের শেষে তিনি লিখেছিলেন যে প্রোগ্রাম স্থলে আসলে লাইট বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার একটা পরিবেশ তৈরি করা হয়, তারপর ককটেল নিক্ষেপ করা হয়, ৩ জন আহত হয়। এবং তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে পুলিশ প্রশাসন, স্থানীয় এমপির গ্রিন সিগন্যাল ছাড়া এই হামলা হতে পারে না। এনসিপিও কি সেটা মনে করে কিনা এবং আপনার ঘটনাটা অবজারভেশনটা একটু বলবেন। জি। ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত সম্মানিত সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একই সাথে আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করব যে জুলাই ফিরে এসেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে অগ্রনায়ক ছিলেন তাদের আবার যে জুলাই যাত্রা আজ শুরু হলো সেইটার মূল এজেন্ডা কি ছিল? আমাদের এই জুলাই যাত্রা শুরু হয়েছে এই এজেন্ডা নিয়ে যে এই যে গণভোটে যেই রায় বাংলাদেশের মানুষ দিয়েছে সেই রায় বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি ছিল যে জুলাই জাদুঘর যেই জনগণের অভিপ্রায়ে, জনগণের অংশগ্রহণে এই জুলাই সফল হয়েছে, জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, সেই জুলাই জাদুঘর জনগণের জন্য সেই জুলাই জাদুঘরের দরজা খুলে দেওয়া হোক। সেই দাবিতে যে জুলাই যাত্রা আজ আমাদের শুরু হলো উপজেলা গুলোতে, সেখানে আমি সশরীরে উপস্থিত থাকতে পারিনি। দলীয় অন্যান্য কার্যক্রমে ব্যস্ততা সাথে সময় জ্ঞাপন করছি, সময় দিতে হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে যেখানে আমরা আশা করেছিলাম যে এই পতিত শক্তিরা কোনোভাবেই অন্তত পক্ষে এই নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আমলে পতিত শক্তিরা আর কোনোভাবেই কোনো রকম স্বৈরাচারী কাণ্ড বা কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, সেইটার চিত্র আমরা যে আশা আমরা করেছিলাম সেটা সচিত্র বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আপনি এই ৩-৪ মাসে টিআইবির রিপোর্টটা যদি দেখেন, বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এটার জন্য আমরা সরকারকে দায় দিতে চাইনি, এখনো চাই না। কিন্তু দুঃখ হচ্ছে যেই মুহূর্তে আমার দেশের প্রধানমন্ত্রী নিজ মুখে বলছেন যে এই বাংলাদেশে যদি সবাইয়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হয় তাহলে দেশ গড়তে আমরা ব্যর্থ হব এবং পতিত শক্তি আমাদের আমরা জানবো, আমরা আসলে প্রতিক্রিয়াটা জানবো, কিন্তু আমি শুধুমাত্র ঘটনার ভেতরে কিছু মৌলিক তথ্যগুলো জেনে নিতে চাই। মানে আপনি নিশ্চয়ই আপনার সহযোদ্ধারা সেখানে ছিলেন, তাদের কারোর সঙ্গে কথা হয়েছে স্বাভাবিকভাবে। যে ৩ জন আহত হয়েছেন তাদের পরিচয় এটা একটু বলবেন, কি পরিমাণ আহত এবং এখন পর্যন্ত আপনারা কাউকে সন্দেহ করছেন কিনা, কি ধরনের আলাপ হয়েছে, ঘটনাটার মধ্যে থাকি, তারপর আমরা প্রতিক্রিয়াতে যাব। জি জি দেখেন, এই যে যখন আমাদের একজন এমপি প্রার্থী যিনি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাভার থেকে, উনি এই সমাবেশে যখন বক্তব্য রাখছিলেন সেই সময় ওখানে আলোর যে ইলেকট্রিসিটি সাপ্লাই, সেই সাপ্লাইটা কমিয়ে দিয়ে ওখানে এই ধরনের একটা ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আজকে নতুন না। ওই ঘটনা আমাদের সাথে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা একাধিকবার হয়েছে এবং সেটা পতিত শক্তিই করেছে। ইন্টারিমের সময়ও হয়েছে, আমরা তখন তাদেরকেও প্রশ্ন করেছিলাম। প্রশাসন থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটা, এইটা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রথমে ঘটনার তাৎক্ষণিক মানে ওই মুহূর্তের আকস্মিকতায় আমরা বুঝতে পারিনি যে কতজন আহত হয়েছে। পরবর্তীতে ওই পরিস্থিতিতে ওই ধোঁয়া যখন গেল তখন আমরা দেখলাম যে কি ৩ জন ভয়াবহভাবে রক্তাক্ত আহত হয়েছে। মানে খুবই খারাপ অবস্থা, মানে মৃত্যু সজ্জায় না অবশ্যই, কিন্তু একটা ককটেল বিস্ফোরণ হয়ে কিছুদিন আগেও আমাদের পার্টি অফিসের সামনে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের উপর যখন ককটেল হামলা হয় তখন উনার সাথে থাকা ৫-৬ জন যেভাবে আহত হয়েছে, আমি নিজে সেখানে উপস্থিত থেকে মামলাও করেছি। একজনের কানের পর্দা ফেটে গিয়েছিল, আজ পর্যন্ত উনি সেই কানে শুনতে পান না। এই যে বারংবার জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনারদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, আমরা তো প্রশাসনের কাছে আশা করি যে প্রশাসন অন্তত পক্ষে তাদের যেই সাধারণ মানুষের এবং জুলাইয়ের যারা পক্ষের শক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে। প্রশাসন যদি তাদের ব্যর্থতা মানে তাদের যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা ব্যর্থতা স্বীকার করে তারা তাদের অবস্থান থেকে সরে আসুক, তারা জনগণের হাতে দায়িত্ব দিয়ে দিক। জনগণ প্রস্তুত আছে দেশের মানুষের এবং জুলাইয়ের অগ্রনায়কদের দায়িত্ব নেওয়ার জন্য। একটা বিষয় একটু বলবেন, মানে
আপনি বলছেন প্রতীত শক্তি আসলে এই কাজটা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বড় সমাবেশী স্থল এবং আমরা জানি সাভারের থানা স্ট্যান্ডের পাশে এরকম ঈদগাহ মাঠটা বেশ পরিচিত, সেই জায়গাটাও বেশ বড়। সেখানে এরকম 9:30টার সময় লাইট বন্ধ করে দিয়ে আপনি বললেন যে সেই লাইটটা ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে, তারপর ককটেল বিস্ফোরণ হয়েছে। পতিত শক্তির এতটাই শক্তি যে এরকম জায়গায় এরকম বড় পরিবেশে লাইট বন্ধ করে জুলাই যোদ্ধা যারা কথা বলছেন তাদের উপরে এভাবে ককটেল নিক্ষেপ করতে পারে? মানে কিছু কি প্রশাসনের যদি সহযোগিতা না থাকে তাহলে কি এই ধরনের কাজ করা সম্ভব? আমরা তো মনে করি না যে প্রশাসনের সহযোগিতা ছাড়া পতিত শক্তি আমাদের উপর এভাবে হামলা করছে। শুনেন, আমাদের মতকে দমন করার জন্য যদি আপনারা খাল কেটে কুমির নিয়ে আসেন, সেই কুমির আপনাদেরকেই আগে কামড় দিবে। আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা শেখ হাসিনার গুলিকে ভয় পাই নাই। সুতরাং এই 2-4টা ককটেল আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। আমরা সফলতার সাথেই আমাদের অভ্যুত্থান সম্পূর্ণ করেছি এবং সফলতার সাথে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ায় আমরা অটল থাকবো। আচ্ছা, আপনি বলছিলেন এর আগেও কিন্তু জি সার্জিস আলমের সভায় আপনি দেখবেন যে ওই এর আগে সার্জিস আলমের যখন নির্বাচনী সভা করতে, ওখানেও কিন্তু হ্যাঁ, এগুলো আমরা খবর পেয়েছি এবং আপনাদের বাংলা মোটরের সামনে, কার্যালয়ের সামনে বহুবার এরকম ককটেল বিস্ফোরণের খবর হয়েছে, আমরা সেগুলো কভার করেছি। সেখানে পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে, মশাল মিছিল হয়েছে, সেগুলো এই মুহূর্তে হচ্ছে, সেই খবরটা আমাদের কাছে আছে। আপনি যেগুলো বলছিলেন আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আগে জানিয়েছি বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আছেন, তারা হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। কিন্তু আমি আসলে জনাব কামরুজ্জামান রতন আপনাকে আমন্ত্রণ জানিয়ে একটা বিষয় একটু জানতে চাই। মানে পতিত শক্তির কথা আমরা জানি, কিন্তু সেই শক্তিটা এত বড় শক্তি যে আসলে তরুণদের সমাবেশী স্থলে এত বড় জায়গায় লাইট বন্ধ করে ককটেল নিক্ষেপ করে বলা হচ্ছে প্রশাসনের যোগসাজশ, ব্যাপারটিকে মানে এভাবে সম্ভব? পতিত শক্তির সঙ্গে প্রশাসনের যোগসাজশ থাকলে সেটা তো জানার কথা নানাভাবে, আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ঘটনাটা খুবই দুঃখজনক, নিন্দনীয়, এবং আমি আমার দলের তরফ থেকে বলতে চাই এই ধরনের ঘটনার তদন্ত সাপেক্ষে নয়, ইমিডিয়েট আপনি যেটা বলেছেন এটা বিচার হওয়া উচিত। এখন পতিত স্বৈরাচার কতটুকু শক্তিশালী সেটা আমি মেজার করতে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন সরকারের দায়িত্ব কোথায়, কোন পর্যায়ে, কি পরিস্থিতিতে এই অ্যাটাকটা হলো, এর পিছনে কারা, সেটা পতিত স্বৈরাচার তার তো করতেই যাবে, কিন্তু নিশ্চয়ই সেটা জাতীয়তাবাদী দল প্লাস বিরোধী দলের যারা আছেন তার চেয়ে তো বেশি শক্তিশালী তারা না। প্রশাসনের কথা বলা হচ্ছে যে যোগসাজশ, মানে না, এই কথাটার সাথে আমি যোগসাজশ, এটা আমরা রাজনৈতিকভাবে এই কথাটা আমি বলে থাকি। যোগসাজশ শব্দটা কখন ইউজ হয়? যখন প্রশাসনের কাছ থেকে যারা যারা ওইখানে এফেক্টেড হয়, তারা যখন সাফিসিয়েন্ট বা যেটা পাওয়া উচিত ছিল ওই প্রোটেকশনটা পায়নি, তখনই এটাকে বলা হয় প্রশাসনের সাথে যোগসাজশ। এটা একটা কমন ওয়ার্ড আমি মনে করি। কিন্তু আমি এই ক্ষেত্রে বলতে চাই যে প্রশাসনের অবশ্যই দায়িত্ব জবাবদিহিতে থাকা উচিত। এটা কেন হলো, কেন এই তাদেরকে প্রোটেকশনের জন্য পর্যাপ্ত কেন ব্যবস্থাটা নেওয়া হলো না? প্লাস লাইটটা যাইলে এটাকে স্বাভাবিক নিয়মে লাইট গেল, লাইটটা তো এবং প্রশাসনটা তো নিশ্চয়ই পতিত স্বৈরাচারের আওতায় না। সুতরাং এটা আমি কেন তাদেরকে দোষারোপ দেবো? আমরা মনে করি প্রতিটা ঘটনাকেই এটা আমলে নেওয়া উচিত এবং এই ঘটনার জন্য যারা যে পর্যায় থেকে এটার সাথে জড়িত তাদের একেবারে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। খুব স্পষ্ট কথা। আমি ছোট করে একটা, সোহরাব হাসান আপনি শুনলেন, পুরো ঘটনাটা জানলেন এবং এনসিপির বক্তব্য শুনলেন, সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপি দলীয় সংসদ সদস্য এখানে আছেন, তিনিও তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন যে আসলে এটা খুব দ্রুত বিচার হওয়া উচিত। কিন্তু আপনার সাংবাদিকতার লেন্সে কি বলে, কেন ঘটলো, কিভাবে ঘটলো, কারা ঘটাতে পারে, মোটিভটা কি? না, প্রথমেই হুমায়রা নূরের প্রতি সংহতি জানাই, সহমর্মিতা জানাই যে এরকম একটি জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসেনানী ছিল তারা একটা কর্মসূচি পালন করেছে। গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক দেশে তো সবার কর্মসূচি পালনের অধিকার আছে, যদি আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকে। এক্ষেত্রে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল বলে জানি না। এখন বিষয়টি হচ্ছে যে এই অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এই যে এই ঘটনার বাইরে পারস্পরিক যে অবিশ্বাস, সেটা কিন্তু একটা বড় শঙ্কার বিষয়। একটা দুর্ঘটনা হতে পারে, একটা হামলাও হতে পারে, সে কে করেছে এমনি পেশাদার দুর্বৃত্তও করতে পারে, আবার রাজনৈতিক শক্তি অপশক্তিও করতে পারে। কিন্তু যখন আমি মনে করি যে এর সঙ্গে সরকারের কেউ না কেউ জড়িত আছে, এর সাথে সরকারের সেখানকার স্থানীয় এমপির কোনো যোগসাজশ থাকতে পারে, প্রশাসনের থাকতে পারে, পুলিশের থাকতে পারে, তখন কিন্তু আর
তখন কিন্তু এটা এক ধরনের যারা মিছিল করেছে এবং তাদের যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা এক ধরনের মুখোমুখি অবস্থানে আসছে। কারণ যেমন রতন ভাই বলেছেন যে এটি বিএনপির সাথে কোনো রকম সম্পর্ক নেই, বিএনপি এই ধরনের কাজে সহায়তা কোনো রকম সংশ্লিষ্টতা নেই বা সহায়তা করতে পারে না। কিন্তু তিনি কিন্তু এটাও বলেছেন এই প্রশাসনের দায় এড়াতে পারে না। এখন এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুষ্ঠু তদন্ত হয়ে যারা কে করবে, প্রশাসনের মানুষই? যদি প্রশাসনের প্রতি বা আস্থা না থাকে বিচার বিভাগেও তদন্ত হতে পারে। বিচার বিভাগের প্রতি তো সবারই আস্থা থাকার কথা, কারণ আমরা প্রতিকার চাইতে শেষ ভরসা বিচার বিভাগ। এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই এনসিপির পক্ষ থেকে দাবিটা জানানো হবে, সেটা আমরা জানি না এখনও। আর সেটা কি হয়, দ্বিতীয় হচ্ছে এর পুনরাবৃত্তি না ঘটে। যে ঘটনা ঘটেছে এটা ফেরত আনা যাবে না, এর জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তী তাদের কর্মসূচি তো সারা দেশে, পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো রকম বাধা না হয়, কোনো হামলা না হয়, সে ব্যাপারে প্রশাসনকে আরও বেশি সজাগ থাকতে হবে। এবং এনসিপির পক্ষ থেকেও কোথায় তারা কর্মসূচিটা কীভাবে নেবে স্থানীয় প্রশাসনকে জানানো, প্রশাসন, পুলিশ সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে জানানো। এবং এক্ষেত্রে স্থানীয় যে ক্ষমতাসীন দলের নেতৃত্ব তাদেরও কিন্তু একটা শেষ পর্যন্ত কিন্তু সরকারের উপরেই দায়টা পড়বে। যদি যে কোনো অঘটন যাতে না ঘটে, আমি মনে করি প্রশাসন, পুলিশের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতৃত্বেরও একটা দায়িত্ব আছে যে তারা যাতে এই কর্মসূচিটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে সজাগ থাকবে। কারণ কোনো অঘটন ঘটলে শেষ বিচারে কিন্তু সরকারের উপরই দায়। এটা আপনি যেটা বলছেন জনাব সোহরাব হাসান, সেরকমটাই হওয়া উচিত, সেরকমটাই ব্যাকরণ। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ব্যাকরণ মেনটেন করা হয় না। আমরা দেখি মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটা আপনি 15, 16, 17 বছরের রাজনীতির ইতিহাসে এটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা রাজনৈতিক দলে যদি কোনো ঝামেলা হয়, কোনো সমাবেশী স্থলে প্রতিপক্ষকে প্রথমত সন্দেহ করা হয়, তারপর তার সঙ্গে প্রশাসনকে জুড়ে দেওয়া হয়, এরপরে গিয়ে সেটা নিয়ে একটা দাবির প্রত্যাশা করা হয়, একটা তদন্তের কথা বলা হয়, নতুন ঘটনা ঘটে। তাহলে জুলাইয়ের পর আমরা আসলে নতুন কি পেলাম? জুলাইয়ের পর তো এটা হওয়ার কথা না। 15 বছর যেভাবে চলছে সেভাবে যদি এখনও চলে, বা অন্তর্বর্তী সরকারের সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কিভাবে অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে, কিভাবে মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তার পুনরাবৃত্তি তো আমরা চাই না, এটা বন্ধ করতে হবে। প্রথমত হচ্ছে যে রাজনৈতিকভাবে এনসিপির সাথে বিএনপির দূরত্ব থাকতে পারে, বা জামাতের সাথে বিএনপির দূরত্ব থাকতে পারে, এমনকি এনসিপির সাথে জামাতেরও দূরত্ব থাকতে পারে। রাজনৈতিকভাবে জনগণকে যার যার কর্মসূচি নেবে, যার যার কর্মসূচি জনগণের কাছে যাবে, কিন্তু এই সন্ত্রাসী ঘটনা কেন ঘটবে? একদম। আমাকে একটা বিরতিতে যেতে হবে ছোট করে। অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনি কি এটা জানেন যে এনসিপি নিজেদের মধ্যে কোনো তদন্ত করবে কিনা, নাকি সরকারের জন্য বসে থাকবে যে সরকার তদন্ত করে দেখবে ঘটনা কি ঘটেছিল? আপনারা নিজেরা করবেন কিনা, সেরকম কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, এইখানে এই প্রশাসনের মধ্যে যে পতিত সরকারের কালো ছায়া এখনো বর্তমান আছে, সেটা আমি এটা শুনবো শুধুমাত্র এটুকু আপনি বলেন, আমি বিরতি থেকে এসে পুরোটা শুনবো। শুধু এটুকু বলেন এরকম কোনো আলোচনা হচ্ছে কিনা আপনারা নিজেরা জানাচ্ছেন? আমরা সম্পূর্ণভাবে প্রশাসনকে এটার জন্য দায়ী করছি এবং প্রশাসনকে এটার দায়িত্ব নিতে হবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। অ্যাডভোকেট হুমায়ুনুর যেটা বলছিলেন সেটা মূলত এনসিপির সকল নেতাদের পক্ষ থেকে, সাংগঠনিকভাবে এনসিপির পক্ষ থেকে হয়তো বক্তব্যটা যে দায় সরকার এড়াতে পারেনি, দায় প্রশাসনকে নিতেই হবে। মানে প্রশাসন এবং পতিত শক্তি দুটোকে যদি একসাথে বলা হয় তাহলে তো একটা বড় প্রশ্ন ওঠে সরকারের দিকেই। আপনি যদি কোনো ব্যাখ্যা দেন। না, প্রশাসন কখনোই পতিত সরকার হতে পারে না এই মুহূর্তে। এটা আমি কখনই, এই যে হুমায়ুনুর আপার সাথে এটাকে আমি কখনই এক করব না। পতিত স্বৈরাচার, তার ষড়যন্ত্র কখনই থেমে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এইটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো আমাদের মধ্যে সরকারি বিরোধী দল যারা আমরা আছি সবাইকে একটা কমন একটা ঐক্যের মধ্যে থাকতে হবে যে এই ফেসিস্ট সবার জন্য ক্ষতিকর, গণতন্ত্রের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। এই জায়গায় তো আমাদের কোনো দ্বিমত নেই। এবং আমরা সংসদে পরস্পর, এই যে নাহিদ ইসলাম যে বিরোধী দলের, উনি যে আমাদের চিফ হুইপি, তো ওনার প্রতি যেটা হয়েছে বা ওনার পরবর্তী বক্তব্য যা শুনলাম, বক্তব্য একই, সেটা হলো যে এই জাতীয়তাবাদী দল আমাদের সরকার, এই সরকারের আমলে যে কোনো অকারেন্স ঘটলে সেটা আমাদের উপর দায় দেবে। এটাকে তো রাজনৈতিকভাবে এটাকে ট্রেডিশনালি কিন্তু ব্লেমটা হবেই, কিন্তু সেইখানে আমাদের
ঘটনাটা ঘটলো, এটা পুলিশ প্রশাসনের দায়। আমি এই কারণে প্রথমে বলতে চাই, যে কোনো জায়গায় নিশ্চয়ই আমাদের সরকার তো বসে থাকবে না, স্থানীয় পুলিশ প্রশাসনকে যারা এটার সাথে জড়িত তাদেরকে বলবে যে এটা কেন ঘটলো এবং এটার পিছনে কারা। নিশ্চয়ই ওই ব্যাখ্যাটা, আজকে যেহেতু ঘটনাটা ঘটলো, পুলিশের তরফ থেকে একটা ব্যাখ্যা আসবে। এই ব্যাখ্যাটা এবং এর দায় দায়িত্ব অবশ্যই আমাদের সরকারের। আমরা তো সরকারকে কখনো এই ধরনের কাজের প্রশ্রয় দিব না। এবং এইটা যেটা সৌরভ ভাই বলতেছিলেন, সৌরভ ভাই যেটা বলাটা, কখনোই এটা যেন এটা না হয় কখনোই। আজকে এটা হলো, আবার 7 দিন পরে যেটা বলতে তদন্ত হবে, তার মানে কি বাংলাদেশের মানুষকে এই ধরনের ট্রেডিশনাল যে এটা ব্যাড এক্সাম্পল, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাহলে জুলাই যোদ্ধা আমরা মুখে বলবো, আসলে ওই স্পিডটার প্রতি আমাদের মানে কেউই আমরা এটা ভ্যালুস দিলাম না। এবং এটার মর্যাদা যে না দিলে আমাদের ইন ফিউচারে আমাদের সবার জন্য কিন্তু একটা মানে আমাদের জাতির জন্য, গণতন্ত্রের জন্য কখনো একটা ভালো কিন্তু আমাদের কিন্তু সামনে বার্তা দেয় না। সুতরাং আমি মনে করি এই শ্রদ্ধাবোধটা এবং তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, এবং এইটার আশু তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে এটার মূল ঘটনার মধ্যে কারা জড়িত, পতিত স্বৈরাচারের সাথে যে একেবারে প্রশাসন জড়িত, এটা আমি কখনো বিশ্বাস করবো না। তাহলে তো আমার জাতীয় দলের সরকার থাকে কোথায়, তাহলে আমার স্বরাষ্ট্রমন্ত্রী থাকে কোথায়? আমি এটাই বলছি। সুতরাং এটাকে এক করে দেখাটা, এটা আমি হতে পারে এটা হিডেন তো অনেক কিছু থাকতো আমার মনের ভিতরে। আমি এখানে আসছি, আমার মনের ভিতরে কি আছে আপনি তো জানেন না, ডায়াগনস্টিক তো আপনার কাছে নেই। কিন্তু আমার জায়গা থেকে, এরা প্রশাসনের চেয়ারের জায়গা থেকে কোনো কারো গাফিলতি আছে কিনা, আমি তদন্ত করে, বা ওইটা আমি যখন এটার মূলে যাব, বা এই ঘটনাটা যখন আমি বের করতে বলবো, আমাদের দল যখন বলবে, তখনই এটা বেরিয়ে আসবে কার দায়িত্ব ছিল এবং কে এটার সাথে নেগলিজেন্সি করে এটাকে বাড়তে দিয়েছে। সুতরাং এটা আমার ক্লিয়ার। আমি এটাকে সরকারের দায় দায়িত্ব এই কারণে আমি বলবো, রাষ্ট্রের দায় দায়িত্ব যে কোনো অকারেন্সের জন্য, এবং সরকার যে আন্তরিক, এই আন্তরিকতার যদি অভাব থাকে, তখন এই আমাদের নুরাপা যদি আমাদের কোনো ব্লেম দেয়, হুমায়রা নুরাপা, তখন সেটা আমরা অ্যাকসেপ্ট করবো, বা এটার প্রতিকারের মানসিকতা আমাদের যা যা পরবর্তীতে করা দরকার, নিশ্চয়ই সরকার আন্তরিক এবং সেটা করবে। আচ্ছা, জনাব সৌরভ হোসেন, আপনি আলাপে কিন্তু আছেন, যে কোনো প্রশ্ন আপনিও করতে পারেন। শুধু অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিতে চাই। এক বা দুইবার না, বহুবারই তো আপনাদের বাংলা মোটরের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেগুলো নিয়ে আমরা রিপোর্টও করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে। এনসিপি সাংগঠনিকভাবেও যারা আছেন তারা প্রত্যেকেই কম বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন। আজকে এই ঘটনা হওয়ার পর আপনাদের বিভিন্ন রকমের পোস্টের কমেন্ট সেকশন আমরা দেখছিলাম, অনেকেই প্রশ্নটা করছিলেন, আপনাদের নিরাপত্তার ঝুঁকি যখন আছে, তখন আপনাদের দিক থেকে আসলে কোনো প্রস্তুতি ছিল কিনা? এরকম সময় যদি কোনো হামলা হয়, তাৎক্ষণিকভাবে আপনারা প্রতিবাদ করতে পারতেন যে অমুক অমুক মানুষ করতে পারে, সন্দেহের জায়গায় তালিকা করে বলতে পারতেন। মানে নিজেদের নিরাপত্তা জায়গাটা কতটা ভেবেছিলেন, কতটা ছিল? দেখেন, নিজেদের নিরাপত্তা দিতে হবে, এই চিন্তাটা আসলে এই একটা নির্বাচিত সরকারের আমলেও করতে হবে, এটা আমরা ভাবি নাই। একদিন আগেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই বাংলাদেশে পতিত স্বৈরাচারী শোষকের এবং শোষক গোষ্ঠীর অবস্থান আর হবে না, তখন তাকে আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। যখন আমার প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দেয়, তখন আমরা তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। যখন আমার ভাই কামরুজ্জামান রতন ভাই, উনি সবসময় ন্যায্যতার কথা বলেন, এই জন্য ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। কিন্তু একই সাথে কষ্টের আগে ক্ষোভে চোখের পানিও আটকে রাখতে পারি না যে আমার এই ভাইরা এতদিন জুলুম সহ্য করেছেন। উনি কিন্তু ইলিয়াস আলীর কথা অনেকবার বলেন, মনে করেন, কারণ উনি নিজেও একজন একই রকম অত্যাচারের শিকার। সেই জায়গায় এসে আমরা কিন্তু আমাদের স্বাধীন বিচার বিভাগের যে দাবি, সেই দাবি আদায় হচ্ছে না। প্রশাসনিক কাঠামোতে যে স্বৈরশাসকের যারা শক্তি এখনো অবস্থান করছে, তাদের সরানোর দাবি এখনো আদায় হচ্ছে না। এই জায়গাগুলোতে আমাদের দুঃখ। আপনি দেখেন, এনবিআর এর চেয়ারম্যান বসানো হয়েছে একেবারে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে, হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গায় এখন যেই আমরা হাদিকে হারিয়েছি, হ্যাঁ, সেই হাদিকে আমার রতন ভাইয়ের দলের অনেকে সহ্য করতে পারে না। এইটাই তো দুঃখ। অথচ সেই হাদি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, হাদি তো মরেই গিয়েছে, সে তো আপনার ক্ষমতার ভাগ আর নিতে আসবে না। তাকে এখনো কেন সেই হাদিকে এখনো কিছু মানুষের চোখে বাঁধে, আমি বুঝি না। আচ্ছা, অ্যাডভোকেট হুমায়ুনুর, আমরা আজকের ঘটনা, মানে যে ফেলাশা দিনে যে ঘটনাটা আমরা ঘটতে দেখলাম, সেই জায়গা থেকে আপনার এই বক্তব্যটা আমরা মানে এইভাবে আমি তাহলে পিক করছি যে আপনারা আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে অতটা ভাবেননি, কারণ আপনারা সরকারের উপর আস্থা রেখেছিলেন, তাই তো? আমরা আমাদের নিজস্ব কর্মীদের দ্বারা বেষ্টিত ছিলাম। ওই অবস্থায় এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন ওয়াজ প্রি ইনফর্ম।
আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কিন্তু মুশকিল আমি হচ্ছে এই জায়গায় একটু বলি, হুমায়রা আপা, একটু আমাকে যদি দেন। জি জি একটু বলি, দেখেন এই কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহর উপর বিদেশে দেখেন এত একটা সভ্য সমাজ, এত ওয়েল প্রোটেক্টেড এবং আইন ওইখানে এত কিছু, তারপরে দেখেন যে পতিত স্বৈরাচার ওরা কিন্তু উৎপেতে থাকে। আমরা মনে করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের জুলাই চেতনাকে যদি আসলে আমরা ধারণ করি, এটা যে মানে যখন যে অবস্থা হোক এটাকে প্রতিকার করতে হবে এবং এটার প্রতিকারের মানসিকতা আমাদের যা যা করণীয় সবাই মিলে আমাদের একসাথে করতে হবে। একটা জায়গায় আসলে কিন্তু অ্যাডভোকেট এখনো যদি আমরা জিরো টলারেন্স না দেখাতে পারি, এখনো যদি না পারি, ধরেন আজকে যারা এই জুলাই যোদ্ধাদের ফ্রন্টলাইনারদের উপরে বারংবার আক্রমণ করে, তারা তো আপনাদের এই যারা নির্বাচিত সরকারের ক্ষমতার মসনদকেও নাড়িয়ে না দেওয়ার না 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 ষড়যন্ত্র করবে। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা তথ্য আপনাকে জানাই, একটা তথ্য যদি আপনি অনুমতি দেন একটা জানাই, সেটা হচ্ছে জুলাই যোদ্ধা তো আসলে এখন সব রাজনৈতিক দল যারা ঠিক এই মুহূর্তে দেশের স্বার্থে আছে, পার্লামেন্টে আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেই জুলাই যোদ্ধা আছেন। তারা আছেন বলেই আসলে এই জুলাইটা হয়েছে, আমরা সেই জুলাইটার স্পিড ধারণ করার কথা বলতে পারি। কিন্তু আপনারা যখন বলছেন যে আপনাদের উপরে এরকম আক্রমণ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, প্রশাসনের সঙ্গে প্রতীত শক্তি একটা অ্যালাইন করছে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে সরকার এবং বিএনপির বিরুদ্ধেও অপপ্রচার চেষ্টা চলছে এবং তিনি সমস্ত নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলছেন। তাহলে দায়টা আপনি কাকে দেবেন? সরকার নিজেও তো সাফার করছে। এইটা নিয়ে আমি একটু বলি, ধরেন এই কথাটাই কিন্তু আমি বলছি যে যেই ঐক্যের ডাক প্রধানমন্ত্রী দিলেন, যেই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সেটা মুখের কথা না হয়ে যদি কার্যত প্রমাণিত হতো, তাহলে তো আমরা আমাদের সহযোদ্ধা যারা ছিল, জুলাইতে যাদের মধ্যে ঐক্য ছিল, তাদেরকে আমরা সন্দেহ করতাম না। একটা প্রশাসনের দায়িত্বে থাকা অবস্থায় একটা মাঠে কিভাবে বিদ্যুতের অভাব হয়, কিভাবে আলো চলে যায়, এটা তো একদিনের ঘটনা না। আমরা তো তাদেরকে বিশ্বাস করি যে ধরেন আমার যে এক্সট্রা নিরাপত্তা লাগবে, এই জিনিসটাও তো আমি ভাবতে চাই নাই। আমি কেন আমার সহযোদ্ধার বিরুদ্ধে দাঁড়াবো? আমি কেন আমার যারা সহযোদ্ধা ছিলেন, যারা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তাদের দিকে আঙ্গুল তুলবো? আঙ্গুল তো আমার তুলতে বাধ্য হতে হচ্ছে আমার, কারণ কাদেরকে সুযোগ দিতে গিয়ে, আমাদেরকে দমন করতে গিয়ে তারা কাদের সুযোগ দিচ্ছে, এটাও তাদের ভাবার বিষয় একদম আছে। একদম। কিন্তু এই ব্যাপারটা বোধহয় একটু মানে স্টেটমেন্টটা, আপনার স্টেটমেন্টটা বোধহয় একটু দ্বিতীয়বার বা তৃতীয়বার একটু ভাবার সুযোগ আছে কিনা। মানে 15 বছর ধরে একটা দেশে যা চলেছে, 4 মাসও হয়নি একটা সরকার, আপনি কিভাবে ফিল করলেন যে দেশটা এতটা নিরাপদ হয়ে গেছে যে আপনাদের নিজেদের নিরাপত্তা আপনারা ভাববেন না, সরকারের উপরে ছেড়ে দেবেন? এটা আসলে সত্যি করে একটা প্রশ্ন করে বটে। যাই হোক, আমি 16 বছর পরে, হ্যাঁ 16 বছর পরে এই প্রথম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার এসেছে। জি বুঝতে পারছি। আমি আসবো, অ্যাডভোকেট হুমায়ুনুর আসবো। আমি একটু সরব হাসান, আপনি পুরো বিষয়টা শুনলেন এবং শুরুতে আপনি একটা আস্থাহীনতার কথা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন খোদ সরকার এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে বলছে যে তাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, মানে নেতাকর্মীদের সাবধান হতে বলছেন, সতর্ক থাকতে বলছেন। এনসিপিরও ঠিক একই অবস্থা, সেখানে যারা জুলাই যোদ্ধা আছে তারা আনসেফ ফিল করছেন। মানে একজন আরেকজনকে আস্থাহীনতার জায়গা মনে হয় কিনা? আজকে আপনার টেলিভিশনে আরেকটি শিরোনাম এখানে আছে, জি। সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জাতির সাথে বেইমানি করছে। আমার হাতে আছে, এটা নিয়ে আলাপ করবো। জি এবং আরো বোধহয় কি কঠিন হ্যাঁ, কারণ শব্দ আজকে ব্যবহার করেছে। হ্যাঁ, গাদ্দারি হ্যাঁ। বেইমানি। জি আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের যারা অংশীদার, জি এনসিপি অংশীদার, বিএনপি অংশীদার, জামাত ইসলামী অংশীদার, বাম ছাত্র সংগঠনগুলো অংশীদার, মানে ফ্যাসিবাদের দোসররা ছাড়া বা ফ্যাসিবাদ ছাড়া সবাই এর অংশীদার। কিন্তু আজকে তারা এতটা বিভক্ত কেন? এতটা পরস্পরকে অবিশ্বাস করছে কেন? এতটা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছে কেন? সুতরাং এই যে সাভারের ঘটনাটি শুধু আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, এটি হচ্ছে এই রাজনৈতিক যে নিম্ন চাপের বহিঃপ্রকাশ। যদিও সেটি হওয়া উচিত না। এখন যদি এরকম রাজনৈতিক অভিমত আসে যে এনসিপি মনে করে যে বিএনপি জুলাই সনদ টনদ কিছু বাস্তবায়ন করবে না, তারা তাদের মতো দেশ শাসন করবে বা আগের ফ্যাসিবাদী কায়দায় শাসন করবে, তাহলে তো তাদের প্রথম কর্তব্য বিএনপির বিরুদ্ধে দাঁড়ানো। আবার বিএনপি যদি মনে করে, যেটি আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন যে বিএনপি এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং এর বিরুদ্ধে একটা, তার মানে তো হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। হ্যাঁ, এখন তাতে সবচেয়ে লাভবান হবে কিন্তু অতীতের সরকার, যে সরকারকে
আপনারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করলেন যে দলকে, সেই দল তো এই মারামারি দেখে, এই হানাহানি দেখে এবং পরস্পরের অবিশ্বাস দেখে তারা তো উৎসাহিত হবেই, কিন্তু সেটি কি করা উচিত? এখন এই যে জুলাই সনদ বাস্তবায়ন করছে কি করছে না, এবং পদযাত্রাটাও কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের, জুলাই জাদুঘর খুলে দেয় এবং জুলাই জাদুঘর খুলে দেওয়া, এবং সেটা বোধহয় 5 আগস্ট। প্রশ্নটা জুলাই সনদ না, প্রশ্নটা গণভোটের রায়। আচ্ছা, গণভোট, জুলাই সনদ, আচ্ছা গণভোট, সাংবিধানিক আদেশ এবং জুলাই জাদুঘর খুলে দেয়া, এটাও ছিল এই পদযাত্রার দাবি। সাংবিধানিক আদেশ এবং গণপরিষদ না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া। এখন বিএনপি তো একটা অবস্থান নিয়েছে, এনসিপি এবং জামাত ইসলাম একটা অবস্থান নিয়েছে। এখন এই যে রাজনৈতিক সমস্যাটা, এটা কিভাবে সমাধান হবে? একটা হতে পারে যে হ্যাঁ, পদযাত্রা করে সরকারকে বাধ্য করা যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আরেকটা হতে পারে আলোচনার মধ্য দিয়ে এটা একটা সমঝোতায় পৌঁছানো, কিন্তু সেই লক্ষণ দেখছি না। সংসদের 2টি অধিবেশন শেষ হয়ে গেছে, বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন একটা কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয়েছিল, বিরোধী দল এটি রাজি না। তারা বলছে যে আমরা সংশোধনে রাজি না, সংস্কার করতে হবে। এখন এটা সমাধানটা কিভাবে হবে? যদি আমরা মানে ভোটাভুটিতে বিশ্বাস করি, তাহলে তো বিএনপি যা বলবে সেটা হবে, কারণ সংসদে তাদের 2/3 আসলে সমাধান কি করে হবে এটা যদি আমরা বের করতে পারি, দেশে তো আর কোনো সংকট থাকে না। না, এটা বের করতে হবে রাজনৈতিক নেতৃত্ব কি, একদম না হলে কিন্তু আবার আমরা সেই চোরাগলিতে চলে যাব। অ্যাডভোকেট হুমায়ুনুর, আচ্ছা বলুন শুনি, বলেন হুমায়ুনুর। এটা সমাধান কোথায় জানেন? এটা সমাধান হচ্ছে খুদ যারা সরকারে আছেন তাদের নিজেদের যে অঙ্গীকার, 31 দফার 1 নম্বর দফা, সেখানে ওনারা বলেছিলেন সংস্কার পরিষদ করবে। ওনাদের নিজেদের অঙ্গীকার এটা বিএনপি তো ব্যাখ্যা দিয়েছে, এটা বিএনপি পক্ষ থেকে তাইলেই সমাধান হবে। এবং জনগণের অভিপ্রায় জনগণ গণভোটের মাধ্যমে জানিয়েছে, সেই অভিপ্রায় জনগণের কাছে যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে জনগণের জবাবকে তারা মেনে নিয়ে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করবে। দ্যাটস ইট, এটাই সমাধান। আচ্ছা, কিন্তু মানে হয় না যে পদযাত্রা হচ্ছে, দাবি আদায়ের লক্ষ্যে কথাবার্তা বলা হচ্ছে, সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে, এবং সেই দাবির একটা ফলাফলের জন্য অপেক্ষাও করা যেতে পারে। কিন্তু আমরা যখন কিছু রাজনৈতিক টার্মের বাইরে গিয়ে কিছু শব্দ প্রয়োগ করি, যেমন এখনই জাতির সাথে গাদ্দারি, বেইমানি, এই শব্দগুলো যখন আমরা প্রয়োগ করছি, এত গণমাধ্যমে সেটা কাভার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাইয়ের শক্তির মধ্যেই একটা মানে আস্থাহীনতা তৈরি করে দেয় কিনা এই জাতীয় বক্তব্যগুলো? উত্তরটা হচ্ছে, যখন একটা গণভোট, যেই গণভোট আমার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঐকমত্য কমিশনে প্রস্তাব করেছেন এবং বলেছেন যে জনগণের অভিপ্রায় চূড়ান্ত, সেই গণভোটের রায়ের বিষয় যখন উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন হতে দিচ্ছিল না বলে যা তখন আলোচনা হয়েছে, সেইটা মেনে নিয়েছি। এটা নিয়ে আপনার সাথে আমার কথা হয়েছে, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এটা বলেছিলেন, সেই দিন রাতে আপনার সঙ্গে 71 জনের আমরা কানেক্ট হয়েছিলাম। সেই সময় আপনি এর ব্যাখ্যা দিয়েছিলেন, আপনি আপনার জায়গা থেকে সেই প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে শব্দগুলো, কঠিন কঠিন শব্দগুলো কখন প্রয়োগ হয়? যখন বিরোধী দল এবং সরকার দলের মধ্যে তুমুল অসহিষ্ণুতা দেখা দেয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কোনো আশাবাদ থাকে না, তখন প্রতিবাদের ভাষা হচ্ছে এগুলো। কিন্তু এখনই কেন আসলে এগুলো হচ্ছে? আসলে এই এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটা নির্বাচনের পর রাত না পোহাতেই আমরা যখন কথা উল্টে ফেলি, সেই কথাগুলো উল্টে ফেলার পর মানুষ কতটা প্রতারিত বোধ করলে এই ধরনের শব্দ নিজের সহযোদ্ধার ব্যাপারে আসতে পারে, সেটা জনগণের উপর ছেড়ে দিলাম। পরিষ্কার করে অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন, এবং পুরোটা আপনি শুনলেন মাননীয় সংসদ সদস্য। যে বক্তব্যগুলো আসলে নাহিদ ইসলামের পক্ষ থেকে আসে, এনসিপির পক্ষ থেকে আসে, সেই বক্তব্যের পেছনের কারণটা আমরা স্পষ্ট। তারা চেয়েছিল সরকার এই গণভোটের রায়টাকে বাস্তবায়ন করবে। মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট পেয়ে সরকার শুরুতেই এই ভোটের রায়টাকে বাস্তবায়ন করবে। সংবিধানটাকে পুরোপুরি সংস্কারের জন্য যা যা করতে হয় বিরোধী দলের সঙ্গে বসে সেটা করবে। এবং তারা এক্সপেক্ট করেছিল পার্লামেন্টের প্রথম অধিবেশনে, ইনফ্যাক্ট যেদিন শপথ নেওয়া হয় সেদিন 2টো শপথ আসলে বিএনপি নেবে, এটা তাদের প্রত্যাশা ছিল। যেহেতু এগুলো হয়নি, সে কারণে তারা আসলে কঠিনগুলো শব্দ প্রয়োগ করছে। আপনি কি কোনো ব্যাখ্যা দিতে পারেন যে আসলে এই কথাগুলো তাদের মুখ থেকে এখনই বের হওয়াটা স্বাভাবিক? আপনি যদি এটা অস্বাভাবিক ভাবে আপনি যদি নিজে উপলব্ধি না করতেন, তাহলে আপনি আমাকে নিজে কিন্তু
এটা আমার উপলব্ধি না, এটা কিন্তু সাধারণ মানুষের মন্তব্য থেকে পিক করে বলছি। আপনি কিন্তু এটা সমাজের একটা প্রতিচ্ছবি, কিন্তু একটা দর্পণ হিসাবে কিন্তু আপনার নিশ্চয়ই কানে এটা আসছে, আপনার বিবেক বোধ থেকে কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটা করলেন, কারণ আপনি সমাজের একটা অংশ। তার মানে আমি বলবো না যে আপনি বিএনপি করেন কথাটা। এখন দেখেন হুমায়রা আপা, যতগুলো ইস্যু নিয়ে আমাদের এখন যে কথাটা হচ্ছে, কিছুদিন আগে তো ব্যাংক রেজলিউশন নিয়ে অনেক কথা হয়েছে না, অ্যাসালামকে ফিরিয়ে আনা হচ্ছে, কত কিছু। সৌরভ ভাই, ওই কথাটা না হলে তো আইনটা পাস হয়ে যেত। আমাদের দেখেন এটা বাদ দিয়ে যেটা করা হলো পরবর্তীতে, এখন কি ওই প্রশ্নটা আসে যে ব্যাংকে যারা লুণ্ঠন করছে তাদেরকে দিয়ে আর বাংলাদেশে তাদের আসার সুযোগ থাকবে না? আপনি সবকিছু দেখেন, পরবর্তীতে আসে দেখেন এই যে জুলাই জাদুঘর নিয়ে এইটা খোলা হবে কিনা বা এটা কেন খোলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু কম কথা বলেনি। এখন দেখেন ম্যাটার কিন্তু কিছু, এইটার ভিতরে যদি আপনি যান, আমি যাইনি বাট আমি যেটা শুনেছি অদ্ভুত, এবং যারা এটা ডিজাইন করেছে আসলে ওইখানে গেলে একটা যে জুলাই যোদ্ধাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ অটোমেটিক আপনার ভিতর থেকে কিন্তু ওই যে মর্মস্পর্শী কতগুলো জিনিস কিন্তু চলে আসবে। কিন্তু দেখেন এটা 5ই এই জুলাইতে একটা দিন তারিখ লাগে, তারপর কার আন্ডার এটা হবে, এটা পূর্তমন্ত্রের আন্ডার হবে না তথ্যমন্ত্রের আন্ডার হবে, ম্যাটার অফ জাস্ট 2 থিংস। এইখানে কিন্তু এখন একটা সঠিক সমাধান আসলো। তো প্রতিটা জিনিসের জন্য আপনি নিজে বলেছেন 4 মাসের মধ্যে যে কোনো কিছু, ওনারা যেটি অবিশ্বাস সন্দেহ বা বিএনপির আস্থার যে জায়গাটা, আমি মনে করি পার্লামেন্টে এটা সর্বোচ্চ জায়গা, এবং পার্লামেন্টের বাইরেও এখানে কথা হবে। এটা আমার বিশ্বাসের দৃঢ়তার জায়গা থেকে আমি বলছি। আমি প্রত্যয়ী মানুষ, আত্মবিশ্বাসী মানুষ। আমি তারেক রহমানকে যতটুকু আমি জানি, সে প্রতিটা জায়গায় যেহেতু বাংলাদেশের মানুষকে উনি ভ্যালুজ দেন, এবং এই ভ্যালুজটা এই পরিমাণ জুলাই যোদ্ধাদের প্রতি, উনি তো সবচেয়ে এফেক্টেড মানুষ ব্যক্তিগতভাবে দেখেন। তো সুতরাং তারেক রহমানের কাছ থেকে এমন কিছু আসবে না যেটা জনগণের পালসের বাইরে, এবং ওনারা যেইভাবে দাবিটা করতেছে না, আমার আমি এটা বলতে চাই যে আমার কথা একটাই, যে অপেক্ষা একটু করতেই হবে। নিশ্চয়ই আমরা যখন 31 দফা দিয়েছি, বলতে পারে প্রথম দফা, আর প্রথম দফার যে ব্যাখ্যাটা এখানে সাংবিধানিক সংস্কার পরিচয় যেটা বলতেছেন সব কিছুর কিন্তু ট্রান্সপারেন্ট এবং জাতি এখানে কিন্তু আমি ছোট করে বলি, ধরুন আপনার বক্তব্য নিয়ে অ্যাডভোকেট হুমায়রা নূরের হয়তো কোনো আপত্তি নেই, এনসিপির কোনো আপত্তি নেই, তারেক রহমানের প্রতি এনসিপির হয়তো ঠিক এই মুহূর্তে ক্ষোভ নেই, কিন্তু তারা কথাটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে নিয়ে। তিনি যে কথাগুলো বলেছেন আমরা মেনে নিয়েছি, এটা নিয়ে আমাকে বারবার আসলে এনসিপির পক্ষ থেকে এরকম আয়োজনে প্রশ্নটা শুনতে হয়। না, স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাদের তো অবশ্যই একজন দায়িত্বশীল মানুষ, তো রাজনীতিতে সব কথাই কিন্তু ধরে না। যেমন উনি আজকে বলেছেন জাতির সাথে বেইমানি করেছে, তো আমি যদি আপনি আমাকে বেঈমান বলেন, পরবর্তীতে আপনার সাথে সম্পর্ক থাকারই কথা না। এই তুমি আমাকে ট্রেইটর বলছো, বেঈমান বলছো না। রাজনীতি থেকে এটা একটা শব্দ বেরিয়েছে, কালকেই দেখবেন আবার উনার অবস্থান থেকে সেই ধরনের পরিবর্তন হয়ে যাবে। সুতরাং একটা যখন একটা অকারেন্স হয়, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু বলে, হুমায়রা আপা আজকে আমাকে 10টা কথা বলুক, আমি রাজনীতিতে আসি, আমার সহনশীলতা থাকতে হবে, আমার টলারেন্স থাকতে হবে, কিন্তু দিন শেষে আমার মনোভাবটা কি, আমার দলের মনোভাবটা কি। আমি তারেক রহমানের কথার বাইরে বা দলের নীতির বাইরে কি আমি কেউ থেকে কিছুই না। আমি এতটুকু বলছি, তারেক রহমান জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, এবং উনি এই 17 বছরের একটা এফেক্টেড একটা লোক। এর থেকে কিন্তু এফেক্টেড আর কোনো লোক নেই। ভাই হারাইছেন, মা হারাইছেন, উনি একটা অনিশ্চিত জীবনের মধ্যে এসে দায়িত্ব নিচ্ছেন। নিশ্চয়ই এমন কিছু দাবির বিরোধী দলের কাছে উনি এরকম কিছু না মানা এরকম কোন দাবির প্রতি উনি একবারে এরকম কোন রিজিড থাকবে না যেটার কারণে বিরোধী দল রাজনীতি করার সুযোগ পাবে। একদম আমার হাতে নামার সুযোগ পাবে। আমি স্থানীয় সরকার নির্বাচনের যে ডেডলাইনের কথা বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, তার আগে এই ইস্যুতে সবশেষ একটা মন্তব্য অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছ থেকে নিতে চাই। এই প্রশ্নটা আসলে একটু আগে সোহরাব হাসানের পক্ষ থেকেও ছিল যে পতিত শক্তি যদি এতটা ঐক্যবদ্ধ হয় তাহলে জুলাইয়ের শক্তি কেন বিভক্ত হয়ে গেল? একজন জুলাই যোদ্ধা আর একজন জুলাই যোদ্ধার বিরুদ্ধে কথা বলছে, এবং এটা নিয়েও তালিকা নিয়েও নানা কথা হয়, বিভিন্ন জায়গায় যখন ইনভাইট করা হয় সেটা নিয়েও প্রশ্ন ওঠে যে ইনারা হয়তো বিভিন্নভাবে সুযোগ নিয়ে তারপর এখানে এসেছেন। এই বিভক্তিটা আসলে কেন? আচ্ছা, প্রথমেই যখন অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু এটা কোনো রাজনৈতিক ব্যানারে হয় নাই। অভ্যুত্থান হয়েছিল জনসাধারণের, সর্বসাধারণের সম্পৃক্ততায়। এই অভ্যুত্থানের স্পিরিটকে আমরা আস্তে আস্তে ডাইলুট করে ফেলেছি যখন এটার মধ্যে আমরা রাজনীতি ঢুকিয়েছি, রাজনৈতিক স্বার্থ ঢুকিয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য অবশ্যই থাকবে, কিন্তু আমি আবারও ওই জায়গায় ফিরে আসি যেইখানে আমরা অভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ থাকতে পেরেছি। দেশ গড়তে আমাদেরকে এখনো সর্বদা ঐক্যবদ্ধই থাকতে হবে। আর
যারা বলছেন যে পতিত শক্তি ঐক্যবদ্ধ বা শক্তিশালী, এটা একদম ভুল কথা। তারা শক্তিশালী হইলে 2-3টা ককটেল ফুটাইতো না, এই বিচ্ছিন্ন ভাবে হামলা করতো না। না, তারা শক্তিশালী না, ঐক্যবদ্ধতার কথা বলা হচ্ছে এই অর্থে, যেটা হচ্ছে আপনাদের দিক থেকে এটা এসছে যে তারা আসলে যোগ সাজসে এই কাজগুলো করছে। তখনই প্রশ্ন ওঠে যে তাদের শক্তিটা কত বড়, যে প্রশাসনিক জি ষড়যন্ত্রমূলক ভাবে সরকারি জি। কাঠামোর ভিতরে থেকেই তারা এই ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারছে। কেন পারছে, কিভাবে পারছে, সেইটা দমন করতে আমার সরকার কি ব্যবস্থা নিবে এবং কত দ্রুততার সাথে নিবে, সেই জায়গাটায় কি কাজ করছে সেটার জবাব আমরা চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই এবং সৌরভ হাসান, আপনাকে এই তথ্যটা একটু জানিয়ে রাখি। যে দিনটা আমরা ফেলে এলাম সোমবার, সেই দিনেই আসলে আমাদের যারা নির্বাচন কমিশন কভার করেন সেই রিপোর্টার্সের একটা সংগঠন আছে, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, RFED। তারা ফল উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে নির্বাচন কমিশনার এসেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন, ধারণা দিয়েছেন যে আগামী অক্টোবরে, এখন থেকে মাস তিনেক পরে নির্বাচনটা করার পরিকল্পনা আছে এবং সরকারের সঙ্গে সমন্বয় করে আলোচনা করা ছাড়া ইসির পক্ষে ঘোষণা করা সম্ভব না। বাস্তব কারণে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনটা আগে হওয়া উচিত, কারণ এই দুটো আগে না হলে উপজেলা পরিষদ নির্বাচনটা কনস্টিটিউট হয় না। যে কারণে সবার আগে ইউপি নির্বাচন, দেন হচ্ছে পৌরসভা, তারপর উপজেলা এবং সিটি কর্পোরেশন আলাদা করে হতে পারে। সিদ্ধান্তগুলো কেমন মনে হচ্ছে? এই লাইনটা একটু ব্যাখ্যা দেওয়া যায় কি, যে সরকারের সাথে অনেক বিষয়ে সমন্বয় করে বা আলোচনা করা ছাড়া এখন ইসির পক্ষে ঘোষণা করা সম্ভব না? না, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা বিধি, মানে কিছু আছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার, জি তাদের মতামতের একটা গুরুত্ব আছে। জি মানে তাদের সম্মতি নিয়েই বা তারা যখন চায়। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই না, কিন্তু স্থানীয় সরকারের ক্ষেত্রে যে সরকার নির্বাচনটি কখন চায়। জি এখন এক হচ্ছে যে আমাদের এখানে নির্বাচনী আইনে অনেক তো গলদ আছে, ফাঁকফোকর আছে। কোথাও আমরা দেখলাম যে ধরেন কেউ নির্বাচিত হয়েছে, তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর সেই দায়িত্ব পেলেন, অর্থাৎ তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখলাম যে সেটি করা হচ্ছে না। এইখানে যেটা বিষয় হচ্ছে নির্বাচনটি কেমন হবে, কিভাবে করা হবে। এখানে সরকার মানে প্রশাসন এবং সরকারি দলের কতটা প্রভাব থাকবে। এই নির্বাচনটি কিন্তু নির্দলীয়, এখানে দলের কোনো ভূমিকা থাকার কথা নয়। এখন সেখানে দল, মানে এটি সব দল এটা বিশ্বাস করে কিনা যে সব দল সমান সুযোগ পাবে, বিশ্বাস করে না। কারণ আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে সংস্কৃতি, প্রশাসন বলুন, পুলিশ বলুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন বা প্রিজাইডিং অফিসার বলুন, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যে লড়াই, এবং সেখানে দেখে যে তিনি ওখানে থাকতে পারবেন কিনা, তিনি প্রশাসনের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অবস্থান নিলে বা ক্ষমতাসীন দলের অন্যায়কে প্রশ্রয় না দিলে বা অন্যায় বিরুদ্ধে অবস্থান নিলে তার চাকরি হয়তো যাবে না। এটা আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছেন? পূর্ব অভিজ্ঞতা থেকে এখনকার সময় কি এটা? এখনকার সময়ও কয়েকটি উপনির্বাচন হয়েছে, নির্বাচনটি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন যে যতটা বিতর্ক হয়েছে, বিতর্কহীন ছিল, উপনির্বাচনগুলো সেরকম বিতর্কহীন হয়নি। আচ্ছা, একটা হচ্ছে যেমন আরেকটি যেটি বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ, আপনি নির্বাচন হবে 6 মাস পরে, আপনি এখন প্রশাসক বসিয়ে দিলেন এবং বলা হলো, এবং প্রশাসক হচ্ছে সবাই দলীয় নেতা, এবং অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো না হলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে দল সমর্থন করবে, এখানে তো মনোনয়ন দিতে পারবে না, সমর্থন করবে প্রার্থী হিসাবে, তাদেরই প্রশাসক এখানে তো সরকারের একটা ব্যাখ্যা আছে, মানে সরকার আসলে এমন মানুষ সেখানে বসাতে চায় যারা বিশ্বস্ত। হ্যাঁ, এখন এই জায়গাটা আসলে দলীয়করণের বাইরে থেকে, মানে দলীয় লোকের বাইরে কাকে বসানো যেত? বিশ্বস্ত মানে কি? বিশ্বস্ত মানে জি, সরকার তো বসাতে পারে না, জনগণ বসাবে। সরকার যেটি করতে পারে
যে যখন নির্বাচিত প্রতিনিধি না থাকবে তখন সরকার একটা অস্থায়ী ব্যবস্থা করতে পারে। অস্থায়ী ব্যবস্থাটা একটা হতে পারে যে কিছুদিন আগ পর্যন্ত যেটা ছিল যে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব, এখনো ইউনিয়ন পরিষদে কিন্তু সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করেন প্রতিটি ইউনিয়ন পরিষদে, যে চেয়ারম্যানের অনুপস্থিতিতে। সিটি কর্পোরেশনগুলো হতে পারতো, পৌরসভায় হতে পারতো, অথবা আপনার জেলা পরিষদে। কিন্তু যখন সরকারি দলের নেতাদের বসানো হয়েছে তখন জনমনে এবং বিরোধী দলের মনে তো এই প্রশ্নটা আসবেই। আরেকটি হতে পারতো যে জাতীয় সংসদ নির্বাচনে যে অনুপাত আছে, অর্থাৎ 10টির মধ্যে 7টি বিএনপি পেয়েছে বা 6টি বিএনপি পেয়েছে, 4টি বিরোধী দল পেয়েছে। তাহলে ওই অনুপাতে বিরোধী দলের যে সম্ভাব্য প্রার্থী অথবা বিরোধী দলের নেতাদের থেকে প্রশাসক বসানো যেতে পারে। এটাকে প্রফেসর আলী রিয়াজ সাহেবের ভূমিকা লাগতো না তখন ঐকমত্য কমিশনের মতো করে? প্রফেসর আলী রিয়াজ সাহেবকে আমরা যতই সমালোচনা করি, তার একটা ভূমিকার জন্য তো নির্বাচন হয়েছে। যদি একটা ঐকমত্যে না পৌঁছানো যেত তাহলে অনেকে বলেন সেই ভূমিকাটা একটু দেরিতে নিয়েছেন বলে নির্বাচনটা দেরিতে হয়েছে। ভালো ভূমিকা নিলে আগে হতে পারতো, আবার নির্বাচন ভণ্ডুলও হয়ে যেতে পারতো। এটা নিয়ে বিতর্কে একটু শেষটা আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, সেগুলো নিয়ে একটু মাননীয় সংসদ সদস্য একটু ব্যাখ্যা তো জানতে চাই। আমি শিওর এটা অ্যাডভোকেট হুমায়ুনের পক্ষ থেকেও এই প্রশ্নটা হয়তো থাকবে যে 6 মাস আগেই কেন সরকার তার দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে বসালো গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোতে, বিশ্বস্ত আস্থাভাজন যারা আসলে ক্লিন ইমেজের, তাদেরকে নিয়েই বসানো হয়েছে, এরকম নানামুখী কথা আমরা শুনেছি। কিন্তু আপনার কি মনে হয় আমাদের দেশের কোনো সরকারই তো এতটা কনফিডেন্স দিতে পারেনি বিরোধী দলকে যে বিরোধী দল বিশ্বাস করে নেবে যে সরকার যা করবে সেটাই ঠিক? একে ব্যক্তিগতভাবে আমার যেহেতু একটা মুন্সিগঞ্জ 3 আসনে আমার ওখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের উপর দেখেছি, প্লাস আমার যে উপজেলার যে প্রশাসক বসিয়েছে, সব জায়গায় কিন্তু পক্ষে বিপক্ষের আমার 2টা রেজাল্ট। ভুক্তভোগী হিসাবে আমি বলি, যাদেরকে প্রশাসক বসিয়েছি তাদের ব্যাপারে এখন কথা উঠছে এবং প্রমাণিত। আমি তো ডিটেলস এখন বলবো না। আবার যেখানে ধরেন আপনার ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, তাকে বাদ দিয়ে অন্য যাকে দেওয়া হয়েছে, সে ওই আগের পতিত সরকারের ওই আওয়ামী লীগের একজন মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলটিমেট কি হলো? আমার প্রভাব মুক্ত হলো না। তো আমার যাকে আমি বসাবো, এই যে একটা ইন্টারিয়াম একটা সময়ের মধ্যে আমি যাদেরকে বসালাম, সত্যিকার অর্থে এই সেবাটা জনগণ মানে পাইলো কিনা, এইটা আমার দেখভালের বিষয়। আর একেবারে ধরেন 32টা বা 33টা এরকম প্রশাসক এই সরকার বসিয়েছে, মানে করবোটা কি? যাদেরকে বসিয়েছে তারা যদি ওইখানে বসে জনগণকে সেবাটা দেয় এবং তারা যদি মানুষের ইন জেনারেল মানুষের জন্য যদি উপকারটা করে, আমার মনে হয় এইটুকু মেনে নেওয়া উচিত। আমার বলতে দ্বিধা নেই, যাদেরকে দায়িত্বটা দিয়েছে তারা সৎভাবে এখানে কাজ করলো কিনা। তারাও কিন্তু এক এক জায়গায় হয়তো কেউ নমিনেশন পাওয়ার যোগ্যতা তারা রেখেছিল, অনেককে আমরা জানি তারা এমপি হওয়ার মতো তাদের যোগ্যতা ছিল। যাদেরকে বসিয়েছে তাদের থেকে জনগণ সত্যিকার সেবাটা পাইলো কিনা, তারা দুর্নীতির ঊর্ধ্বে থাকলো কিনা, এবং এই 6 মাসের জন্য তারা যে কষ্টটা করছে, আমি তো যদি বলি রিওয়ার্ডেড, মানে তা কিন্তু আমি করেছে আমার সরকার, সেটা কিন্তু আপনি এটাকে দোষ ধরতে পারবেন না। দোষ ধরবেন তখন যদি এইটাই বসে পরবর্তী নির্বাচনে তারা যদি প্রভাবিত করে, ওইখানে আমাদের মানে টুটি চেপে এটা ধরা উচিত। এবং এইখানে বলবেন যে এটা থেকে না, যখন ওই ব্যক্তিটা যখন ইলেকশনটা করবে, ধরুন আমার এখানে উত্তরের একজন সিটি কর্পোরেশন, সে তো তার পদে থেকে তো ইলেকশনটা করবে না, এবং সে যদি প্রভাবিত করে ওই জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। এবং নির্বাচন কমিশনকে আমি যত কথাই বলি, হ্যাঁ সরকারের পুলিশ বা একটা সাপোর্ট তো লাগবে, লজিস্টিক সাপোর্টের জন্য সরকারের অবশ্যই দায়বদ্ধতা থাকবে, কিন্তু নির্বাচন কমিশন যে একটা ইন্ডিভিজুয়াল বডি এবং নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ করার জন্য দেখুন, মানে হ্যাঁ আপনি যাদেরকে বলছেন তারা যোগ্যতা সম্পন্ন মানুষ, অভিজ্ঞ মানুষ, তাদেরকে এখানে বসানো হয়েছে। কিন্তু বিরোধী দলের মধ্য থেকে কি এমন কোনো অভিজ্ঞ মানুষ পাওয়া গেল না যাদের উপরে আস্থা রাখতে পারতো সরকার? এই প্রশ্নটা হয়তো তাদের দিক থেকে আসতে পারে। ওইটা যদি আমরা করা হতো, এখন অবিশ্বাসে অনাস্থার কোত্থেকে দেখেন, যখন ডেপুটি স্পিকার বলা হলো ওই জায়গা থেকে কিন্তু একটা অনৈক্য বা মানে অনাস্থার জায়গায় কিন্তু ওখানে হয়েছে। আপনি দেখেন এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যাদেরকে দেওয়া হয়েছিল, 2 অংশে তো দেওয়া হয়েছিল, তাদের কি ওরকম একটা রেপুটেশনটা কি ওরকম আমরা ভালো বলতে পারবো? যারা পরীক্ষিত, খোদ আমাকে তো আপা মানে বলতে দ্বিধা নেই যে এলজিআরডি যিনি দায়িত্বে ছিলেন, ওনার বিরুদ্ধে সজীব ভুইয়া, আপনাকে উনি বলুক
যে আমি কিন্তু সত্যকে সত্য বলবো। আসিফ এনসিপির সজীব ভাইয়ের যতটুকু বিরুদ্ধে অভিযোগ বদনাম ছিল। হয়েছে সজীব ভুঁইয়ার জন্য হয়েছে, কিন্তু ওটা- এবং সজীব ভুঁইয়ার কারণে দক্ষিণ সিটি কর্পোরেশনে যতদিন যা হয়েছে জি। তার ইনার ইন্টারেস্ট, এবং এটা সবচেয়ে বেশি এনসিপিকে ড্যামেজ করেছে ওনার একটা ইমেজের কারণে। আমার বলতে দ্বিধা নেই, যে ভালো তাকে ভালো বলবো। এই আবুল হাসনাতের জন্য আমার মানে বলতে মাথা উঁচু করে ওদের জন্য কথা বলতে হয়, সার্জিসের জন্য মাথা উঁচু করে কথা বলতে ইচ্ছে করে আমারও, কিন্তু সবাই কিন্তু সমান কাজটা করেন নাই। এনসিপির মধ্যে থেকেও যারা যেই কাজটা করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, এবং তারা এই জাতির এবং আজকের গণতন্ত্রের উত্তরণের জন্য তাদের যে অবদান, এটাকে অস্বীকার করে তো গণতন্ত্রের আমি তো মানে আতুর করে এখনই মানে চলে যাবে। আমরা তাদেরকে আপহোল্ড করে এবং তাদের কাছ থেকে একটা ভালো একটা সুশাসনের আশা করব, এবং দৃঢ়প্রত্যয়ী মনোভাব গণতন্ত্রের জন্য, জাতির জন্য আমরা অবশ্যই হুমায়রা আপা যারা যারা আছে এইখানের মধ্যে, যারা ওনাদেরকে নিয়ে আগামী বাংলাদেশ গঠিত হোক, এটা আমরা মনে প্রাণে আমরা চাই। আপনারা চান এবং বিরোধী দলও হয়তো এমন চমৎকার সমাধানও চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তেমনটা হচ্ছে না, যে কারণে সে অনাস্থা জায়গাটা আসলে বাড়ছে। আমি অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা বিষয় একটু মানে কমিটমেন্টের মতো করে যদি আপনি বলেন, যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনগুলোকে বলা হচ্ছে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে আসলে যিনি নির্বাচনে আসবেন তিনি আসলে রাজনৈতিক প্রভাব থেকে, দল থেকে কতটা প্রভাব মুক্ত থাকতে পারেন, এবং একটা আস্থার জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে। সেই আস্থার মধ্যে একটা ফারাক আমরা দেখতে পাই, যেটা সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বললেন। কোনো সাজেশন এবং কোনো কমিটমেন্ট? জি। এখানে আসলে শুধু আস্থার সংকট এরকম না, এখানে কার্যকারিতার জায়গা থেকেই আসলে সংকটটা তৈরি হয়েছে। জি। প্রশাসন থেকে যেরকম ধরেন যেই জায়গায় প্রশাসক বসানো হয়েছে, প্রশাসক কারা? ভাই বললেন যে একেবারে যোগ্য ব্যক্তিরা। একজন এমপি নির্বাচন করে তিনি নির্বাচনে জনগণের ভোট না পেয়ে, জনগণের সমর্থন না পেয়ে হেরে গিয়েছেন, তাকে আপনি প্রশাসক হিসেবে বসিয়ে দিলেন। তাহলে যার কাছে জনগণের সমর্থন নাই তাকে আপনি ফ্যাসিলিটেট করলেন যাতে সে আবার করে জিতে আসতে পারে। তো এই যে মানুষের নরমাল টেন্ডেন্সি কি, মানুষ দেখে যে ক্ষমতাবান কারা, তারা আমাদেরকে সার্ভ করতে পারবে। এই যে আপনি ইমপ্রেশন ক্রিয়েট করলেন, এই যে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে না, এটা তো বিএনপির নিজস্ব ম্যান্ডেট। দুঃখ লাগে ওই জায়গায় যখন বিএনপি বারবার নিজের নিজস্ব ম্যান্ডেটের বাইরে গিয়ে প্রস্তাবনা দেয়, কাজ করে। তো ওই জায়গাগুলোতে ওনারা যদি সতর্ক হতেন তাহলে আমরা এই প্রশ্নটা করতে পারতাম না। ডেপুটি স্পিকার নিয়ে কথা এসেছে, দেখেন ডেপুটি স্পিকার বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে বিভিন্ন পদ পদবি পাওয়ার যে আলাপটা এসেছে, এই জায়গাটায় আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আগে আপনি কাঠামোর পরিবর্তন করতে হবে সাংবিধানিক ভাবে। আপনি যেইভাবে এখানে ওখানে ভাগাভাগির কমিটি করতে চাচ্ছেন বা যেখানে যেখানে আমাদেরকে দেওয়ার কথা প্রস্তাব করছেন, এই প্রস্তাব তো আমরা রাজি না। কারণ আপনি মূল কাঠামো পরিবর্তন না করে আমাকে যেইভাবে আপনি এই প্রস্তাব দিচ্ছেন যে এখানে বসেন ওখানে বসেন, এভাবে হয় না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কিন্তু সেই কাঠামোর কথা হুমায়ুনুর, একটু আপনি যে কাঠামোর পরিবর্তনের কথা বলছেন, আপনি যে নির্দিষ্ট করে বলতেন যে কোন জায়গাটা সেই কাঠামোর পরিবর্তনের কথা, এবং সেটা পরিবর্তনের আগ পর্যন্ত চলবে কি করে? ধরুন সেটা পরিবর্তন হওয়ার যদি 3 মাস দেওয়া হয়, তাহলে 3 মাসের নগরপিতা কি হবে আসলে? ধরেন দুদকের এই কমিটি, সেই কমিটি ফরমেশনের কিন্তু বলা হয়েছিল যে বিরোধী দল এবং সরকার দল মিলে দুদকের কমিটিটা হবে, কিন্তু সেই জায়গাটায় দুদকের সংস্কারের জন্য যে আলাপটা, সেই আলাপটা বাতাসে মিলে গেল কি করে? যদি ওইটার আলাপটা পার্লামেন্টে ডিসকাস হয়ে ডিসিশনটা মেক করা হতো, তাহলে কিন্তু দুদক এখন পর্যন্ত অভিভাবকত্বহীন ভাবে থাকতো না। আজকে দুদকের চেয়ারম্যান নাই, কমাস হয়ে গেছে। দেখেন এই জায়গায় আমাদের প্রশ্ন। আমি যেখানে কাজ করি, আমি তো একজন আইনজীবী। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হওয়ার নির্দিষ্ট সময়ে যখন আসলো, তখন বলা হলো যে জ্বালানি সংকটের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। আর এখন গিয়ে কি করা হলো, একটা অ্যাডহক কমিটি করা হলো, যে জামাত থেকে কয়েকজনকে নেওয়া হলো, বিএনপি থেকে কয়েকজনকে নেওয়া হলো, ওই যে যারা হচ্ছে সিভিল সোসাইটির মতো মানে স্বতন্ত্র আইনজীবী তাদের থেকে নেওয়া হলো। এইভাবে করে একটা অ্যাডহক কমিটি করা হলো। তাহলে বুঝতে পারছি আপনি ছোট করে হুমায়ুনুর, স্থানীয় সরকার নির্বাচনে আস্থাহীনতার কারণগুলো, সেই সচিবালয় কোথায়? জি, অনেকগুলো প্রশ্ন করেছেন, এর উত্তর যদি একটু জনাব কামরুজ্জামান নতুন আপনার কাছ থেকে পাওয়া যায়। প্রথম বিষয় হচ্ছে বলা হচ্ছে যিনি নির্বাচনে হেরে গেছেন তাকে ফ্যাসিলিটেট করা হয়েছে,
এই জায়গাটাতে প্রশাসক হিসেবে বসিয়ে। এর নিশ্চয় একটা ব্যাখ্যা আপনার কাছে আছে। দ্বিতীয় অংশে যেটা বলা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রভাবমুক্ত রাখার কমিটমেন্ট করেছিল স্থানীয় সরকার নির্বাচনে, সেটা রাখতে পারেনি। এটাও বিএনপির দিক থেকে আসলে ব্যর্থতা বলে মনে করে এনসিপি। একটু যদি ব্যাখ্যা দেন ছোট করে দুটো বিষয়। প্রথম যে প্রশ্নটা উনি যেটা আপনি উত্তরটা চাইলেন, ফ্যাসিলিটেট করা হচ্ছে নির্বাচনে পরাজিত ওকে সরি প্রশাসক হিসেবে বসানো। আপনি দেখেন, প্রথমে বলেছি কিন্তু আমি মানে আমার উত্তরে কিন্তু প্রথমটা বলেছি কেন তাদেরকে করা হয়েছে। ধরেন আমি সংসদ সদস্য, সবাইকে কিন্তু এটা করা হয়নি। যেইখানে যতজনকে করা হয়েছে আপনারা জিজ্ঞেস করেন, ওইখানে কি 5,000 2,000 ভোটে ফেল করেছে। তার মানেটা কি? তাদের কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ একটা মানুষের একটা মতামত ছিল। আপনি যেটা বলেছেন কাউকে না কাউকে দিয়ে এটা 4 মাস 6 মাস আমার এই এখন যদি অক্টোবর যে ইলেকশনটা হয়, আমি কাকে দিয়ে রাষ্ট্রটা চালাবো? এবং যাদেরকে ফেল করেছে তাদেরকে আবার দিয়েছে, দেয়ার আমি বলেছি এই জায়গাতে বসে তারা কতটুকু জবাবদিহিতার মধ্যে কাজটা করছে, সততা সহিত করছে কিনা, এবং তারা রিনাউন্ড। এই কারণে আমি বলছি তারাও কিন্তু জনগণের একটা পার্সেন্টেজের ভোটের মধ্যে কিন্তু, এবং সামান্য সবাই কিন্তু খুবই সামান্য ভোটের ব্যবধান সবাই হেরেছে। আমি বলি না যে যারা হারছে সবাইকে, এখানে যাদেরকে দেওয়া হয়েছে গুটি কম, মানে 32 মধ্যে আপা এটা 6টা বা 7টা যারা ফেল করেছে তাদেরকে দেওয়া হয়েছে। বাকিটাই কিন্তু এইভাবে কিন্তু ইম্পার্শিয়াল যারা, মানে আমাদের দলের অবশ্যই তাদের তো পরিচয় আছে, আমি বলেছি তাদেরকে সবার এই আন্দোলনের ভূমিকা ছিল। আমার তারেক রহমান মনে করেছে তাদেরকে কোথাও না কোথাও 6টা মাসের জন্য বা 5টা মাসের জন্য তাদেরকে একটা কাজ করার, নিজেদেরকে তৈরি হওয়ার একটা সুযোগ দেওয়া হলো। বাট পরবর্তীতে তারা ইলেকশন করবে। সবার আগে দক্ষিণের প্রশাসক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে বসানো উচিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারীকে, হ্যাঁ, যদি এখানে তো আরেকটা প্রশ্ন আপা, আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না আপা। দেখেন আপনারা আমাদের মধ্যে যে একটা সুন্দর একটা পরিবেশ, একটা পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ, মমত্ববোধ, উনি যে ল্যাঙ্গুয়েজ গুলো কথাটা বলেছেন, রাজনৈতিক পরিবেশটাকে যেভাবে উনি যেভাবে নষ্ট করেছেন, এটা কিন্তু আমাদের এই সিস্টেম। আমার হাতে সময়টা থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে আমি আপনাকে বলি, মির্জা আব্বাস ভাইকে যদি আপনি দেখেন, সবাই কি বলেছেন, আল্লাহ ওনাকে এটা করেছেন। উনি একটা স্বাধীনচেতা মির্জা আব্বাস সাহেব মানুষ। সবাই বলেছে কি এই যে ওনার যে মাথার যে আজকে সমস্যাটা, আসলে কিন্তু করুণ অবস্থা। মির্জা আব্বাসের সাথে এইভাবে মানুষকে হার্ম করে, এইভাবে ব্যক্তিত্বের মধ্যে আঘাত দিয়ে কথা বলাটা, এইটা নাসিরউদ্দিন পাটোয়ারীর। এই কারণে একটু কিছু কিছু মানুষকে আপনারা একটু সংযত রাখেন প্লিজ। আপনার সাথে একমত, এইটা আমি আপনার সাথে একমত। আমরা আসলে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারী এমন একজন ক্যারেক্টার, তার নিয়ে আসলে একটা দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু তিনি যেহেতু এখানে নেই, অনেক প্রশ্নের উত্তর তার কাছ থেকে আমরা পাবো না, কেবল বলেই যাব। যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলার চেষ্টা আমরা করবো। এবং অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। খেলাধুলার বিষয়ে সবারই আগ্রহ আছে, তারাও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আপনার কাছে ছোট করে একটি বিষয় একটু জেনে রাখি, পর্তুগাল স্পেন হাই ভোল্টেজ ম্যাচ, এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন বোধহয় তারা মাঠে দাঁড়িয়ে যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করেছেন। একটা সময় তারা মাঠে নামবেন। ইতিহাস স্পেনের পক্ষে, দুই দল 41 বার মুখোমুখি হয়েছে, 17টি স্পেন জিতেছে, 6টিতে পর্তুগাল, 18টা ড্র হয়েছে, মানে ড্রয়ের সংখ্যাটা এখানে অনেক বেশি। আপনি আজকে কাকে এগিয়ে রাখবেন? দুই দলই তো বলা হচ্ছে সর্বশক্তি নিয়ে, এক্সক্লুসিভ টিম নিয়ে এসেছে, এবং দুটো দলই আসলে ফাইনাল খেলার দাবিদার। কি বলবেন? জি ধন্যবাদ। আজকের এই ম্যাচটা ঘিরে অনেক দর্শকের আগ্রহের জায়গা আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো লিজেন্ডারি প্লেয়ার রয়েছে। তো আমার বা আমাদের বাংলাদেশের আগ্রহের জায়গা অনেক বেশি, কারণ আপনি জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু একটা বড় ধরনের ভক্ত এই বাংলাদেশে রয়েছে। এবং আমি যদি দুইটা ম্যাচের পর্যালোচনা করি, সেক্ষেত্রে স্পেন বা পর্তুগালের আছে কে এগিয়ে রাখবো আপনি বলছিলেন। স্পেন, দেখেন স্পেনের এই ওয়ার্ল্ড কাপের 2026-এর যে বর্তমান পারফরমেন্স, আমরা যদি অ্যাকসেপ্ট দা ফার্স্ট ম্যাচ, প্রথম ম্যাচে তারা ক্যাপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করেছিল, এবং সেটা অনেকটা হতাশার ছিল। পরবর্তী সময় কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং পরবর্তী যে ম্যাচগুলো খেলেছে তারা কিন্তু তাদের যে নামের শুভেচ্ছা পর্তুগালের প্রথম ম্যাচটা এমনই ছিল, হতাশাজনক। জি হ্যাঁ, এবং পর্তুগালের যেখানে লামিন ইয়ামালের মতো তারকা রয়েছে, উঠতি তারকা, এবং কি বলবো যে সে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, এবং বার্সেলোনায় খেলে আপনি জানেন। তো এট দ্য সেম টাইম এখানে ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস তার একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা হয়তো বা অপেক্ষা করছি দেখার জন্য দর্শক হিসাবে। তো সেইটা আমরা একটা লড়াই দেখতে পারবো। কিন্তু আপনি যদি
কে এগিয়ে আছে এটা যদি উত্তর জানতে হয়, আমার কাছে মনে হয় যে পর্তুগালের চেয়ে কিছুটা হলেও স্পেন এগিয়ে থাকবে। এবং পর্তুগালের যে আমরা কয়েকটা ম্যাচ দেখেছি সেখানে কিন্তু তাদের খুব বেশি পারফরমেন্স আমরা যেটা আশা করেছিলাম সেটা আমরা দেখতে পাইনি। স্পেশালি তাদের যদি মিডফিল্ডের কথা বলি, মিডফিল্ড কিন্তু খুব বেশি জ্বলে উঠতে পারেনি, যদিও তাদের প্রত্যেকটা প্লেয়ার ইউরোপের টপ টায়ারে খেলে এবং সবাই কিন্তু অনেক কি বলবো যে হাই প্রোফাইল প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যদি যেহেতু এটা নকআউটের খেলা এবং নকআউটে কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ হারলেই কিন্তু বিদায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় দুটো টিমেই আসলে আসলে মানে স্পেনকে সবাই এগিয়ে রাখছেন, যারা যারা আসলে যে কোনো ক্রীড়া বিশ্লেষকই আসলে ম্যাচ অ্যানালিসিস করে স্পেনকে এগিয়ে রাখবেন, কিন্তু মুশকিল হচ্ছে এটা যেহেতু একেবারে নকআউট পর্ব, কাজে প্রত্যেকে আসলে বাড়তি একটা ফোর্স নিয়ে খেলবেন। আমি একটু মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই, মানে আপনার প্রথমত কোন দলের সাপোর্ট একটু বলবেন, যদি বলতে না চান অন্তত একটু বলবেন তারা এখনো আছে কিনা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে। বলতে দ্বিধা নেই, জি আমার দেশ যে আর্জেন্টিনা বাংলাদেশকে চিনে না। আমি মারাডোনার মুখে আমি শুনেছি বাংলাদেশের একটা দেশ, এই দেশ নাকি আমাদের জন্য পাগল। এই যে ব্রাজিলে কালকে একটা ঝড় মানে একটা থেমে গেল, তা আমার বাংলাদেশটা কিন্তু দুই ভাগে বিভক্ত, যেমন আবাহনী মোহামেডান ছিল, আমার দেশটা ওইরকমই আর কি। ব্যক্তিগতভাবে আমি ম্যারাডোনা এবং এখন তো লিওনেল মেসিকে আমি অবশ্যই মানে আউট অফ মানে অল কোশ্চেন, তাকে তো আমি ওইভাবেই মেধাবী মনে করি, আমি তাকে সাপোর্ট তো করবই। এখন আজকের যে খেলাটা ওইটা নিয়ে আমি কথা বলি, বিশেষ করে একটা উদিত সূর্য যেটা স্পেনে খেলে, যে লামিন ইয়ামাল, যেটা ও তো 18 বছর একটা টকবক একটা তরুণ, তার পারফরমেন্সটা অন্য ধরনের হবে। সে এইখানে তার সবকিছু তার সামনে, ইতিহাস তার সামনে, আর এটা তো অস্তগামী সূর্য ক্রিস্টিয়ানো রোনালদো, সে কতটুকু পারফর্ম করতে পারে, তবে এটা দেখার বিষয়। তবে পৃথিবীর এই পর্যন্ত যতগুলো খেলা আমরা যতটুকু দেখলাম, সেখানে যেহেতু জার্মান চলে গেল, বিদায় হয়ে গেল, আবার ব্রাজিলটা বিদায় হয়ে গেল, এখন সামনের যে খেলাগুলো হবে সেটা দেখবেন ফ্রান্স, স্পেন, ধারাবাহিকভাবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এগুলোর মধ্যে মনে হয় যে আমাদের রেজাল্টটা আমাদের মানে অপেক্ষা করছে। তবে বাংলাদেশের মানুষ, আমাদের তো আনন্দ বিনোদনের কিছুই নেই, তো যেইভাবে সারা বাংলাদেশের মানুষ, আমি আজকে একটা বিদেশ থেকে আসলাম, ওই দেশে আমি খুব চেষ্টা করেছি ভোরবেলা আমি একটা খেলা দেখতে, খেলাই দেখতে পারলাম না, সেটা ব্যাংককে। তার মানে আমরা যে উতলা হয়ে যাই, খোদ ব্যাংককে আমি একটা খেলা দেখতে যাব, ওইখানে আমি যে হোটেলে ছিলাম ওইখানে কোনো সিস্টেম নেই, তারপর ওইখানে যে বারগুলো খেলা হয় রাত্রেবেলা, দেখি যে ওইটা তো ওরা ঘুমাচ্ছে, মানে ওরা খেলার ইন্টারেস্টেড না। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে আমাদের বিনোদনের তো কিছু নেই, তবে এই বিনোদনটাকে আমরা এতটুকু জায়গায় না নিয়ে যে কালকে ধরুন আমার একটা এইখানে একটা ছবি আছে, দুজন পানি ডালতেছে ব্রাজিলের হারের পরে, এমন হইতে পারে হয়তো হার্ট ফুলকে মারা গেছে, আমরা ওই পর্যায়ে যেন ইমোশনটাকে আমরা না নিয়ে যাই। বলছিলেন যে বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে, না এটা এমন কিছু নেই, এটা আমরা অতিরিক্ত অ্যাকচুয়ালি আমাদের তো এরকম আনন্দ করার কিছুই নেই। আমরা ওই জায়গাটা এতটুকু লিমিটের মধ্যে আমরা থাকি যে আমরা একটা ভালো খেলা উপভোগ করি, এবং এই খেলার মাধ্যমে বাংলাদেশের ফুটবলের মান অতিকে যেন আমরা কিছু মানে ভালোবাসার একটা পরিসীমা থাকা দরকার। আমি ছোট করে একটা মন্তব্য নিতে চাই। সোহরাব হাসান, আমি তো আজকের ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন তো জানবো, আপনি আর্জেন্টিনার সাপোর্টার, সেটা ঐতিহাসিকভাবেই সবাই জানে। দুজন আর্জেন্টিনার সাপোর্টারকে সামনে নিয়ে কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প একটা কাণ্ড করেছেন, তিনি ইউএসের একজন প্লেয়ার, স্ট্রাইকার বালোগানো, তিনি রেড কার্ড পেয়েছিলেন, পরবর্তীতে তিনি নাকি ফিফার সভাপতিকে ফোন দিয়েছেন, কাজটা ভালো হয়নি, তুমি এটা না করলেও পারতে বা কিছু একটা, তিনি আসলে সেই লাল কার্ড উইথড্র করে নিয়েছেন। এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আপনি আপনার এত বছর ধরে সাংবাদিকতার চোখ দিয়ে এতগুলো খেলা কাভার করেছেন, দেখেছেন, কখনো কি এরকম ঘটনা শুনেছেন? ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনীতি তো নানা রকম উদাহরণ তৈরি করেনি, এবার দেখলাম যে বিশ্বকাপেও তৈরি করেছেন, এবং সেটা খুবই খুবই ন্যাক্কারজনক উদাহরণ। এই ঘটনার পর মানে বিশ্বকাপ মানে যেসব দলগুলোর আত্মমর্যাদা বোধ আছে তারা খেলবে কিনা এই প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে এটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তার দেশের দলের যাকে লাল কার্ড দেওয়া হয়েছে সেই লাল কার্ড প্রত্যাহার করিয়ে তিনি তার দলকে জেতাতে চেয়েছেন অন্যায়ভাবে, অন্যায্যভাবে। সুতরাং এটি তো পুরো খেলাটাকে একটা প্রশ্নের মধ্যে ঠেলে দিল। এখন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে, ডোনাল্ড ট্রাম্পের আরও বেশি ক্ষমতা আছে, মানে যেটা করেছেন এটাই
নিন্দনীয়। আমি এই প্রশ্নের ব্যাপারটা একটু যেমন ধরুন আপনার যেহেতু আপনি আমাদের জাতীয় দলের গোলকিপিং কোচ, আপনি আসলে এই ফিফার অ্যাক্টিভিটি, তাদের রেগুলেশন খুব ভালো মতো জানেন। মানে ডোনাল্ড ট্রাম্প কি এই কাজটা করতে পারেন? যদি তিনি এই কাজটা করে থাকেন, ফিফা সভাপতি যদি তার কথা বেড়ে থাকেন, তিনি যদি লাল কার্ড উইথড্র করে নেন, তাহলে তো পুরো বিষয়টা একটা বিতর্কের জন্ম দিল এবং এখন থেকে বহু বছর পরে গেলে ওই 2026 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা উঠবে। কি বলবেন? না, এটা আমরা আসলে গণমাধ্যমে দেখেছি এবং গণমাধ্যমে এটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক চলছে, কিন্তু ফিফার সবচেয়ে আমার অবাক লেগেছে যে ফিফার এটা কিন্তু কোনো ক্লিয়ারিফাই করে নেই এবং না। এইটার কিন্তু কোনো ডিটেল ব্যাখ্যা দেয় নাই। ফিফা শুধু বলেছে তাকে উইথড্র করা হয়েছে। সো এটা আমার কাছেও অনেক একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তো ফিফার মতো একটা প্রতিষ্ঠানে যদি কোনো বলবো যে কোনো দেশের বলবো যে প্রেসিডেন্ট যদি এটা ইনফ্লুয়েন্স করে, সেটা আমাদের ফুটবলের জন্য একটা অনেক বেশি বলবো যে ক্ষতি করেছে। এবং এই ধরনের রাজনৈতিক যে কোনো ব্যক্তি থেকে কিন্তু স্পোর্টস আলাদা, তো সেইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই ধরনের যদি বলবো যে কিন্তু তাদের দেখুন, হস্তক্ষেপ ফিফা করা হয়, সভাপতি এর আগে এটা দুটো ফুটবলের বিতর্কের জন্য জন্ম দিয়েছিলেন। প্রথম বিতর্ক হ্যাঁ, ছিল ফুটবল। তিনি ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারের কথা বলেছিলেন এবং তিনি আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে খেলার সময় তিনি বলছিলেন যে আর্জেন্টিনা যখন গোল খাচ্ছিল আমি অনেক ভয় পাচ্ছিলাম। পরে আবার তিনি বলেছেন না, আমি নিরপেক্ষ। মানে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যগুলো তাকে বিতর্কিত করছে কিনা খোদ। আমি একটু 30 সেকেন্ড। হ্যাঁ, তো ভাগ্য ভালো, মাত্র ওই যে মানে উজ্জ্ব করতে বলেছে রেড কার্ড, হ্যাঁ। দুদিন পরে তো বলতে পারে যে আমার দেশে খেলা হচ্ছে, চ্যাম্পিয়নশিপটা আমার ডিক্লেয়ার করে দাও। মানে এইটা করার জন্য অপেক্ষা করতে হবে কিনা সেটা ভাই উত্তর দিক। প্লিজ নুরুজ্জামান নয়ন। না, এইটা তো পাগলামি ছাড়া কিছুই না। এখানে আসলে ডোনাল্ড ট্রাম্প তো পুরো পৃথিবীব্যাপী বিতর্কিত একজন মানুষ আমি বলবো। তো আসলে এই স্পোর্টসে আসলে তার ইনভলভমেন্ট এই ধরনের হওয়া উচিত না, এবং আমি বলছি ফিফার যে প্রেসিডেন্ট আছে ওনারও অ্যাকসেপ্ট করা উচিত না এই ধরনের বক্তব্য। তো আমরা চাই যে ফুটবল একটা সুস্থ বিনোদনের মাধ্যমে, এখানে দলমত নির্বিশেষে সবকিছুর বাইরে শুধু ফুটবলই থাক, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কোনো মাসেল একদম এই প্রত্যাশা নিয়ে আজকের একাত্তর জানাটা শেষ করি, যেহেতু রাত প্রায় 1টা বেজে গেছে, একটু পরে খেলা শুরু হবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সবাইকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে একাত্তর জানালে। থাকবেন আমাদের সঙ্গে।